আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমার ওয়ালাইকুম আসসালাম। মাইক্রোফোনটাতে গতদিনও আপনারা বলছিলেন কয়েকজন যে কথা শোনা যায় না। তো হেডফোনটাতে একটু ইস্যু আছে। যেটা করেছি যে আমার ইউটিউবে ভিডিও রেকর্ড করি যে মাইক্রোফোন দিয়ে, শুধু সেটা কানেক্ট করেছি। এটা হেডফোন না, জাস্ট মাইক্রোফোন। তো আপনাদের এন্ড থেকে আহ, শব্দ আসলে সেটা শুনতে পাবো না। ওকে। তো আপনাদের যেটা কোয়েরি বা কোয়েশ্চেন আছে, এটা আপনারা চ্যাট বক্সে লিখে লিখে কমিউনিকেশন করতে হবে। কারণ আপনাদের আগেও আরেকটা যেটা ব্যাচ, তারাও অনেক অভিযোগ করছিল যে ওই হেডফোনটা দিয়ে মানে মেবি কিছু একটা ইস্যু হয়েছে ওর, একদমই সাউন্ড শোনা যায় না। ওকে। আমরা কয়েক মিনিট একটু অপেক্ষা করি, বাকিরা জয়েন করুক। হ্যালো স্যার। অবশ্য এই অবস্থায় সাউন্ড শুনতে না পেলে আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়াটা হবে আরেক ঝামেলা। আহ ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার কথা কি শোনা যাচ্ছে? স্যার স্যার মাইক্রোফোন চেঞ্জ করছে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। চ্যাট বক্সে বলতে হবে স্যারের কিছু করে, স্যার কিছু শুনতে পারবে না। ও আচ্ছা, কেন? না। আগের মাইক্রোফোন ছিল ওটাতে সমস্যা। ও আচ্ছা আচ্ছা।
তো একটা কাজ করা যায়, উনি হলো ফোন দিয়ে জয়েন হতে পারে, ফোনে কথা বলবে আর মাইক্রোফোনে মানে ফোনটা ইউজ করবে হলো মাইক্রোফোন হিসেবে, আর পিসিতে কাজ করবে। আমি ভার্সিটি অনলাইন ক্লাসে করতাম যখন আমার ল্যাপটপের মাইক্রোফোন অফ আচ্ছা, নষ্ট ছিল। হ্যাঁ, চ্যাট বক্সে যারা প্রেজেন্ট আছেন একটু সিরিয়াল নাম্বারটা দিয়ে দেন, তাহলে ও হ্যাঁ। অ্যাটেন্ডেন্সটা 9, 8, স্যার 13। 16, 6, 7 আছেন, 29, 24। একটু সিরিয়ালি দেন, হ্যাঁ, না হলে যেটা হবে বারবার উপরে নিচে ওঠানামা করলে আপনাদেরই সময় বেশি লেগে যাবে। একটু 30। উপরে 2 থেকে 19-এর ভিতরে যারা আছেন একটু চ্যাটে দেন অ্যাটেন্ডেন্স, যাদের বাকি আছে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। 18, 4 নাম্বার সিরিয়াল, 4 নাম্বার। ভাই স্যার কিছু শুনতে পাচ্ছে না, আপনারা একটু চ্যাট বক্সে লেখা দেন, স্যার একটু আগে বলছে। আহ, আহ, এ, আচ্ছা। এসি ওকে। 12, 04। স্যার আমি 11। শুধু সিরিয়াল স্যার নাম্বারটা 3। লিখলেই চলবে, কষ্ট করে সিরিয়াল এক শব্দ বক্স লিখে উল্লেখের দরকার নেই। স্যার 3। আপনাদের স্যার কথা 11। শুনতে পাচ্ছি না, যারা পরে জয়েন করেছেন তাদের ভাই উদ্দেশ্যে চ্যাট বলি যে বক্সে আমার লিখে দেন, চ্যাট প্রিভিয়াস বক্সে লিখে দেন। হেডফোনে মাইক্রোফোনে মেবি ইস্যু ছিল। আপনারাও অভিযোগ করতেন কথা শোনা যাচ্ছে না, অন্য ব্যাচও অভিযোগ করে, তো ওটা আজকে কানেক্ট করিনি। আমি শুধু আমার যে মাইক্রোফোন সেটা কানেক্ট করা, যার কারণে আপনাদের সাউন্ড আমি পাচ্ছি না। স্যার 11 মাহমুদুল স্যার। ভাই চ্যাট বক্সে দেন, পরে কিন্তু প্রেজেন্ট পাবেন না। ওকে, আমি নিচে নামি। এই মাঝে যারা প্রেজেন্ট আছেন 11। না না, আমার এখানে হেডফোন নেই, মানে শুধু মাইক্রোফোনটা যেটা দিয়ে অডিও রেকর্ড করে থাকি সেই মাইক্রোফোনটা কানেক্ট করা। নাম্বার 3, হ্যাঁ দিয়েছে। আর কেউ আছেন বাকি নিচের এই পোর্শন থেকে? 26, 30, 29, হ্যাঁ 29 দিয়েছি। 30, আর কেউ আছেন অ্যাটেন্ডেন্স বাকি আছেন কেউ? আর 4। এটা আমাদের সিস্টেম হ্যাকিং এর একটা টেকনিক, পাসওয়ার্ড অ্যাটাক। ওকে, আমাদের আরো 4-5টা ক্লাস ডিসকাশনের পরে তারপরে হচ্ছে পাসওয়ার্ড অ্যাটাকের আলোচনা আসবে। ওকে, তবে একটা বিষয় হচ্ছে এই সিকিউরিটি কাজের ক্ষেত্রে আহ, মানে এটা ওই ক্লায়েন্টেরই অ্যাসেট কিনা এই বিষয়গুলো ভেরিফাই করে নেবেন, জিজ্ঞাসা করে নেবেন।
মার্কেট প্লেসেও বিভিন্ন স্ক্যামার আছে, প্লাস অনেকেই আছে আহ, মিথ্যা কথা বলে আপনাকে দিয়ে একটা কাজ করাতে চাইবে। প্রবলেম হলো আপনি যে এই ধরনের কাজে অ্যাকসেপ্ট করছেন, এই মেসেজ, এই কি বলে প্রপোজাল সব কিন্তু আপওয়ার্কের যারা অথরিটি আছে তারা দেখতে পায় এবং রেগুলার তারা চেক করে। তো আনএথিক্যাল কাজ করলে যেটা প্রবলেম, আপনার অ্যাকাউন্ট ব্যান করার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই কাজটাতে আপনাকে তারা ডিকশনারির যে লিস্ট আছে, পাসওয়ার্ড লিস্ট আছে, সেটা প্রোভাইড করে দিবে। ওকে, তো আমি বললে যেটা হবে, অধিকাংশ কথাই আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপর দিয়ে যেতে পারে। তারপরও যেহেতু জানতে চাচ্ছেন বলি, এখানে একটা তারা পাসওয়ার্ডের লিস্ট দিবে, সেটা হচ্ছে ব্রুট ফোর্স করতে হবে। ওকে, এবং ব্রুট ফোর্স করার পরে যেটা হবে, তারা ইউজার নেম এবং ক্র্যাক করার জন্য আমাদের যে পাসওয়ার্ড লিস্ট রিকোয়ার্ড থাকে সেটা দিয়ে দিচ্ছে। যতগুলো আপনি ভ্যালিড পাসওয়ার্ড ক্র্যাক করতে পারছেন সেইটার বেসিসে তারা আপনাকে পে করবে। ওকে। হ্যাঁ, ব্রাউজ করতে পারেন, তবে আরেকটা প্রবলেম আছে আপওয়ার্কে। আপনি যদি অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করেছেন, রেগুলার যদি বিড না করেন, হ্যাঁ, জাস্ট লগ ইন করলেই হয় না, রেগুলার বিড করা, প্রপোজাল পাঠানো, এই টাইপের কাজ না করলে 3 দিন বা 5 দিন পরে ওরা কি করে, অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে দেয়। অ্যাকাউন্ট প্রাইভেট করে দিলে আপনি পরবর্তীতে আরো যে সকল প্রপোজাল বা যা দিবেন এগুলো ক্লায়েন্ট দেখতে পাবে না। ঠিক আছে, তো এটা একটা ইস্যু হবে আপনার জন্য। পরবর্তীতে $20 মতো পে করে কানেক্ট কিনে দেন আপনাকে, মানে অ্যাকাউন্টে প্রাইভেট যে হয়ে থাকে, মানে ইনভিজিবল হয়ে থাকে ওন ক্লায়েন্টের কাছে, সেটা ছোটাতে হয়। রেগুলার অ্যাক্টিভিটি এখন দরকার পড়বে। একদিক দিয়ে ভালো, আপনি মার্কেট প্লেস থেকে আইডিয়া পাবেন, যা এবং এটা রিলেট করতে পারবেন যে ক্লাসে যা যা দেখাচ্ছি সবগুলোই আসলে মার্কেট প্লেস বা রিয়েল লাইফে কাজের এক একটা স্পেসিফিক টপিক ধরে ধরে আলোচনা করা। কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না রাখলে, এবং যেটা হয় যে অ্যাকাউন্টের র্যাঙ্কে পিছনে পাঠিয়ে দেয়, যে সকল অ্যাকাউন্ট জাস্ট লগ ইন করছে বা লগ ইন একদমই করছে না, পিছনে পাঠিয়ে দেয়। তো ক্লায়েন্টরাও অ্যাকাউন্ট আপনার সার্চ করলে দেখা যাবে আপনার অ্যাকাউন্ট খুঁজে পাবে না, নাম ধরে সার্চ করলেও দেখা যাবে আপনার প্রোফাইল আসছে না। ওকে, তো এটা একটা ইস্যু। হ্যাঁ, মার্কেট প্লেসের ক্লাস অবশ্যই দরকার আছে, কারণ এই অ্যাকাউন্ট গুলো কিভাবে আপনি ভালো করে সাজাতে পারেন, অনেক খুঁটিনাটি বিষয় আছে, ছোটখাটো হলেও খুঁটিনাটি অনেক বিষয় আছে। প্লাস এই যে প্রপোজালটা যে পাঠাবেন, হ্যাঁ, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, প্রপোজাল পাঠাবেন, কিভাবে লিখবেন, এরকম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করে ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলোতে। ওকে। ও, 25 আবিদুর রহমান, হ্যাঁ দিয়েছি। আর কেউ বাকি আছেন অ্যাটেন্ডেন্স? 22। ওকে। 11। হ্যাঁ, 11 দিয়েছি, 11কে দিয়েছি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভাল নিয়েও আলোচনা করব। তবে ওয়ার্ডপ্রেস যেহেতু ওয়েব কেন্দ্রিক আলোচনা, হ্যাঁ, ওয়েবের কনসেপ্ট, এর জন্য ওয়ার্ডপ্রেসে ম্যালওয়্যার রিমুভালটা আমাদের ওয়েব হ্যাকিং যে মডিউল আছে সেইখানে আলোচনাটা করবো, কারণ সেখানে ওয়েব হ্যাকিং এর আরো বেশ কয়েকটা কনসেপ্টের কথা বোঝার আছে। ওকে।
28। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আগে এক্সাম প্রস্তুতি নেন, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, আমরা আমাদের আলোচনায় যাই। কিছু অংশ দেখানোর জন্য টুলসটা দরকার পড়বে। তো এটা আমার এখানে সেট আপ নেই, সেট আপটা দিচ্ছি, হতে থাকুক, আমরা আমাদের আলোচনায় যাই। লাস্ট দিন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট গুলো নিয়ে আবার আমরা আলোচনা করেছিলাম, নাথিং এলস। ওগুলো নিয়ে কি এখনো কারো কনফিউশন আছে? আচ্ছা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যালওয়্যার। ওকে, কেন ম্যালওয়্যার নিয়ে আমাদের জানা দরকার, এবং আজকের ক্লাসে কি কি আমরা দেখব। প্রথমত, ম্যালওয়্যারটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা অ্যাটাক টেকনিক হয়ে ওঠে। ঠিক আছে, অ্যাটাক টেকনিক হয়ে ওঠে যে আমাদের নিজেদেরই ম্যালওয়্যার ডেলিভারি করে আক্রমণ করার দরকার পড়ে। কিছু ম্যালওয়্যার আছে, এখানে বলে রাখা ভালো যে কিছু ম্যালওয়্যার আমাদেরকে সিস্টেম অ্যাক্সেস দিতে পারে, আবার কিছু ক্ষেত্রে তারা সিস্টেম অ্যাক্সেস দেয় না, বরং ড্যামেজ করতে থাকে। হ্যাঁ, ড্যামেজ অথবা ক্রেডেনশিয়াল, হ্যাঁ, এগুলো তারা পাস করতে পারে। এক এক ম্যালওয়্যার এক এক রকম, এটা নিয়েও কথা বলবো। তো এটা একটা রিজন আমাদের ম্যালওয়্যার নিয়ে জানার। আবার আরেকটা যেটা হয়, বা মার্কেট প্লেসের বিবেচনা যদি করি, মার্কেট প্লেসে সরাসরি ম্যালওয়্যার রিমুভাল, স্পেসিফিক করে সিস্টেমের ক্ষেত্রে র্যানসমওয়্যার, মেবি স্পেলিং এ কিছু একটা গড়বড় হয়েছে, এই র্যানসমওয়্যার রিমুভাল নিয়ে এই ক্যাটাগরি কাজ হয়ে থাকে। তো র্যানসমওয়্যার যখন রিমুভ করতে যাচ্ছি, র্যানসমওয়্যার নিজেও ম্যালওয়্যারের একটা প্রকার। ওকে, তো এখানে ম্যালওয়্যারের কিছু কনসেপ্ট আমাদের জানা এবং বোঝার দরকার আছে। মেশিন লার্নিং না, এখনই লাগছে না। আচ্ছা, ওটা নিয়ে পরে বলছি। এটা টেকনিকের একটা অংশ, ম্যালওয়্যার রিমুভাল জাতীয় যে কাজগুলো হয় সেটার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে এই কনসেপ্টগুলো আমাদের সেলফ ডিফেন্স, এটা তো ক্লায়েন্টের একটা স্পেসিফিক কাজ করে দিচ্ছি সেটার জন্য। আর আরেকটা যেটা, যে আমাদের নিজেদের ডিফেন্সের জন্য এই কনসেপ্টটা দরকার। ওকে, তো এই জন্য আমরা ম্যালওয়্যার নিয়ে আজকে জানবো। কি কি থাকবে আজকের আলোচনায়? ফার্স্টে অবশ্যই আমরা ম্যালওয়্যারের কিছু কনসেপ্ট বোঝার আছে। হ্যাঁ, আর এই এর কিছু টাইপস হয়। খুব সামান্য থিওরিটিক্যাল আলোচনা করব এখানে, খুব বেশি থিওরিতে থাকবো না। এরপরে ম্যালওয়্যার জেনারেশন, হ্যাঁ, আমরা কিভাবে ম্যালওয়্যার জেনারেট করতে পারি এই ধরনের টুলস নিয়ে কথা বলবো। এরপর ম্যালওয়্যার জেনারেশন, আর এরপরে গিয়ে ম্যালওয়্যার রিমুভাল যেটা আছে, ম্যালওয়্যার রিমুভাল স্পেসিফিক করে র্যানসমওয়্যারটা ফোকাস দিয়ে, র্যানসমওয়্যার ফোকাসে ম্যালওয়্যার রিমুভাল নিয়ে আলোচনা করব। ওকে,
আচ্ছা, তো আমরা ম্যালওয়্যারের কনসেপ্টে যাই। মেশিন লার্নিং নিয়ে যেটা কোশ্চেন বললেন, আচ্ছা, দিয়েছি অ্যান্সার। ম্যালওয়্যারের কনসেপ্টে আমরা কথা বলি যে জিনিসটা আসলে কি। অনেকেই এই ম্যালওয়্যারকে ম্যালিশিয়াস প্লাস সফটওয়্যার, এই দুইটা শব্দের কম্বিনেশনে, ম্যালিশিয়াসের ম্যাল, সফটওয়্যারের ওয়্যার মিলে আমাদের ম্যালওয়্যার নামকরণ করে থাকে বা বুঝিয়ে থাকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি একটা একটা করে আলোচনা যাই, একটু ধৈর্য ধরুন। তো বিষয় যেটা হচ্ছে, এই ম্যালওয়্যার কখনো ভালো হয় না। এই শব্দটা, এই ম্যালিশিয়াস সফটওয়্যার মানে এভাবে ভেঙে বোঝালাম এজন্যই যে ওর মেকানিজমই হচ্ছে আমাদের ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করা। ও যেই ডিভাইসেই ঢুকবে, হ্যাঁ, টাইপস নিয়ে যখন বলবো, দেখবেন যে ও যেই ডিভাইসেই ঢুকে, ওর কাজই হচ্ছে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করা। এখন সব ম্যালওয়্যার তো একই রকম ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি হয়তো করে না। একটু আগে উপরে যেটা বলছিলাম যে আমার কিছু ম্যালওয়্যার সিস্টেমের অ্যাক্সেস এনে দিতে পারে, সবগুলো আবার না। কিছু আবার ড্যামেজ করতে পারে, কিছু আছে ক্রেডেনশিয়াল আমাদের এনে দিতে পারে বা হ্যাকারের কাছে ক্রেডেনশিয়াল পাঠিয়ে দিতে পারে। ওকে, তো এক একটা এক এক ভাবে ড্যামেজ করবে, কিন্তু তার কাজই হচ্ছে সামহাউ আমাকে ক্ষতিগ্রস্ত করতে থাকবে। ওকে, ম্যালওয়্যার টাইপস নিয়ে একটু বলি। উম, এটা একটা ভালো এক্সাম্পল হবে আমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, ম্যানুয়ালি বানানো নিয়েও বলছি একটু পরে, আগে কনসেপ্টটা বুঝি। ওকে, আমরা আগেই ক্লাস 2 এর পড়াশোনা না করে এখনই যদি আপনাকে কি বলে কলেজে হায়ার ম্যাথ যদি ধরিয়ে দিই, তখন সেটা কঠিন লাগবে। ঠিক আছে, আগে আমরা ধাপে ধাপে আগাই। ওকে, তো ম্যালওয়্যারের বলছিলাম যে প্রকারভেদ হয়ে থাকে। প্রকারভেদটা মূলত করে তার অ্যাক্টিভিটির উপর বেস করে, যে সে আসলে কি ধরনের অ্যাক্টিভিটি করবে, সিমটম দেখাবে। এখনো মানে এই ম্যালওয়্যার যে টাইপস গুলো, এখনো বিভিন্ন সময় বিভিন্নটাকে অ্যাক্টিভ দেখা যায় বিভিন্ন ফর্মে। তারা আমাদের এখনো আক্রমণ করে যাচ্ছে। মানে এই যে ভাইরাসের কনসেপ্টটা অনেক আগে থেকে, একদম কম্পিউটার প্রযুক্তির শুরুর দিককার কনসেপ্ট ভাইরাস, কিন্তু এখনো বিভিন্ন রকম ভাইরাসের আক্রমণ হয়ে থাকে। বুঝছেন? বিষয়টা এমন না যে এখন এগুলো পুরনো হয়ে গেছে, কেউ এটাতে আক্রমণ দেয় না, না দেয়। তো ভাইরাসের কাজ হচ্ছে, এই যে আমাদের যে করোনা ভাইরাস, ওটা তো আমাদের বায়োলজিক্যাল ভাইরাস, তাই না? আমাদের বডির ভিতরে ঢুকে কি করছে, একদম নিজের রেপ্লিকা বানানো শুরু করে এবং আলটিমেটলি আমার বডি ড্যামেজ হওয়া শুরু হয়। এই ভাইরাসগুলোর কাজও সেম। ও কিন্তু হ্যাকারের কাছে সিস্টেমের অ্যাক্সেস নিয়ে দেয় না। ওকে, আপনি কম্পিউটার ভাইরাস ঢুকেছে, দ্যাট ডাজন্ট মিন যে আপনার কম্পিউটারের অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যাবে। ওকে, ও মেইনলি আপনার ডিভাইসে নিজেই নিজের রেপ্লিকা বানানো শুরু করবে, এবং এই রেপ্লিকার কারণে আপনার সিস্টেমের রিসোর্স, হ্যাঁ, মেমোরি, এইগুলো হ্যাম্পার হওয়া শুরু করে। তো ভাইরাসের ক্ষেত্রে যেটা বিষয়, যে ওর কোন একটা হোস্ট, কোন একটা ফাইলের দরকার পড়ে। অর্থাৎ আপনাকে ওই ডাইরেক্ট ভাইরাস সেন্ড করতে পারবো না, বা আপনার ডিভাইসে ঢুকবে না। কোন একটা ফাইল, কোন একটা সফটওয়্যার, কোন একটা গান, কিছু একটার সাথে ওকে বাইন্ড করে তারপরে পাঠানোর দরকার পড়ে। ওর্মের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে, ও ভাইরাসের মতো নিজেই নিজের রেপ্লিকা তৈরি করতে পারে, কিন্তু ওর কোনো রকম হোস্ট, কোনো ফাইল বা কিছুর দরকার পড়ে না। হ্যাঁ, ও নিজেই সরাসরি কাউকে সেন্ড করলেই পৌঁছে যেতে পারে। এরপর আসে ট্রোজানের কথা। এই ট্রোজান জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং মারাত্মক। আমি দেখাই।
ডক্টর ওয়েব। ডক্টর ওয়েব কিন্তু অ্যান্টিভাইরাস কোম্পানি, ওরা কিন্তু ট্রোজান না। আমি যেটা দেখাতে চাচ্ছি, ওরা অ্যান্টিভাইরাস কোম্পানি তো প্রচুর রিসার্চ ওরা করে থাকে। হুম। তো আহ, এই যে দেখুন, ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। আমরা এই যে অ্যান্ড্রয়েডে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা সেট আপ করি না, ইনস্টল করি, এটা কিন্তু অ্যান্ড্রয়েডে একটা চাইলেই অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাবলিশ করা যায় না। গুগল যে অথরিটি আছে প্লে স্টোরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারা চেক করে, দেন আপনার অ্যাপসটা পাবলিশ হয়। এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। ডক্টর ওয়েব আমাদের দেখাচ্ছে যে অ্যান্ড্রয়েডে এই যে আমরা বিভিন্ন অ্যাপস সেট আপ করি বা অ্যাপস পাবলিশ করা, ওদের ভিতরে এরকম বিভিন্ন মানে একটা অ্যাপস, মনে করুন ফটো এডিটিং এর অ্যাপস, আপনি দেখছেন ফটো এডিটিং, আপনি সেটা ডাউনলোড করেছেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে। তো বাস্তবে তার ভিতরে এরকম হিডেন কোনো স্ক্রিপ্ট বা প্রোগ্রাম যুক্ত করা আছে। তো কি হচ্ছে, আপনি দেখছেন আপনার মোবাইলে ফটো এডিট করার অ্যাপস আছে, আর ওদিকে হ্যাকারের কাছে আপনার সমস্ত ডাটা ইনফরমেশন চলে যাচ্ছে। এই যে দেখতে একরকম কিন্তু ব্যাকগ্রাউন্ডে মানে দুমুখো স্বভাবের, সামনে দেখতে একরকম কিন্তু পিছনে গিয়ে অন্যরকম অ্যাক্টিভিটি করছে, এইটা হচ্ছে আমাদের ট্রোজান ম্যালওয়্যারের একটা প্রকারভেদ, এবং এটা খুব বেশি ভয়ানক। হ্যাঁ, এই যে আপনারা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করেন বিভিন্ন সাইট থেকে বিভিন্ন রিজনে, হ্যাঁ, এটা একটু বলা দরকার, কারণ এই ক্র্যাক সফটওয়্যার গুলো একটা নর্মাল সেন্সে চিন্তা করেন। আমি হয়তো আগেও এটা নিয়ে বলেছিলাম কখনো, বা না বলে থাকলে আবারও বলি। যে ক্র্যাক সফটওয়্যার গুলো কি হচ্ছে, ওর যে প্রোগ্রামটা আছে, হ্যাঁ, ওর ভিতর যে কোড আছে, কোডটাকে মডিফাই করে ফেলে, কোড মডিফাই করে, ওর যে পেমেন্ট নেয়ার যে ফাংশনালিটিটা, ফাংশনের যে অংশটা, সেটাকে এইদার ডিসেবল বা পাল্টে ফেলে যারা এই ক্র্যাক গুলো করে। তো যখন তারা কোড মডিফাই করছে, অধিকাংশ ক্র্যাক সফটওয়্যারের মানে যারা ক্র্যাক তৈরি করে, এই জায়গাতে কিছু ম্যালিশিয়াস কোড বাইন্ড করে দেয়। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি যখন ক্র্যাক সফটওয়্যার, আপনারা বিভিন্নভাবে ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করেন, আপনাদের খুঁজলে দেখা যাবে সবার ডিভাইসে কম বেশি ক্র্যাক সফটওয়্যার আছে। তাই না? উইন্ডোজ আপনারা কয়জন লাইসেন্স কিনেছেন একটু চ্যাট বক্সে বলেন তো দেখি, অ্যাকচুয়াল লাইসেন্স পারচেস করেছেন। অ্যাকচুয়াল উইন্ডোজ লাইসেন্সের দাম 8 থেকে 10 হাজার টাকার উপরে। হ্যাঁ, এটাও মানে বিভিন্ন ভার্সনের উপর বেস করে আহ, কম বেশি হয়। এখানে সার্ভারের গুলো দেখাচ্ছে, যাই হোক, খুঁজলে পাবেন। তো আপনারা কয় টাকা দিয়ে উইন্ডোজ সেট আপ করেছেন? আপনারা দোকানে দেন 200 বা 300 টাকা দেন, তারা আপনাকে উইন্ডোজ দিয়ে দেয়। হ্যাঁ, মানে একদম বেজ লাইনেই আমরা ক্র্যাক সফটওয়্যার বা এই জাতীয় জিনিসপত্র ব্যবহার করি। তো কি হয়, এই ক্র্যাকের ভিতরে হ্যাকাররা, বা সবসময় যে হ্যাকাররাই করে তা না, গোয়েন্দা সংস্থার এরাও আছে, ট্রোজান বা এই জাতীয় প্রোগ্রাম যুক্ত করে দেয়। ওকে। প্রত্যেক লেয়ারে লেয়ারে এই ধরনের ক্র্যাকিং আমাদের ব্যবহারের কারণে তাদের একটা যেটা সুবিধা হয়েছে, ফর এক্সাম্পল আপনার উইন্ডোজেই যদি এখন ট্রোজান থাকে, হ্যাঁ, বা ক্র্যাক থাকে, আপনার কি বলে, অ্যান্টিভাইরাস রান করেও
কাজ নেই, কারণ এই ট্রোজান বা এই ম্যালিশিয়াস কোড গুলো দেখা যাচ্ছে ফার্মওয়্যার লেভেলে বা অপারেটিং সিস্টেম নিজেই হচ্ছে মডিফাইড। সে হয়তো অ্যান্টিভাইরাসের কিছু কাজ বা কিছু ফাংশনালিটি বন্ধ করে দিতে পারবে, তাই না? অপারেটিং সিস্টেম যেটা মডিফাইড অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করছি। এটা তো একটা উদাহরণ, এরকম শত শত উদাহরণ আছে আমাদের ক্র্যাক সফটওয়্যার। প্লাস আরেকটা হচ্ছে আনট্রাস্টেড বা আনট্রাস্টেড অ্যাপসও বলা যায় না। প্লে স্টোরে এমন অ্যাপসও আছে যে হাজার হাজার মানুষ ব্যবহার করছে, মনে করুন 4.5 রেটিং বা 4 স্টার রেটিং। হ্যাঁ, কিন্তু তারা হচ্ছে ট্রোজান। এই ডক্টর ওয়েব, ক্যাসপারস্কে এরকম প্রতিষ্ঠানরাই এগুলো রিসার্চ করে করে পাবলিশ করে যে এই যে এটা কি বলছে, ফেক অ্যাপ নামের একটা কোড। আহ, এটা এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। অ্যান্ড্রয়েড.স্পাই যার একটা প্রোগ্রাম, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যে মডস গুলো থাকে, হ্যাঁ, সেখানে এটা কি করতে পারে, আপনার কন্টেন্ট নোটিফিকেশন সব ধরনের মেসেঞ্জারের ইউজ, সব মডিফিকেশন করা, মেসেজ দেখে ফেলা, সব কাজ সে করতে পারে। ওকে, তো ট্রোজান জিনিসটা এর জন্য মারাত্মক, আমরা খেয়ালে বেখেয়ালে অনেক এরকম করে ফেলি। এবং এখানেও একটু পরামর্শ যেটা বলবো, যে ক্র্যাক সফটওয়্যার ব্যবহারের কোনো দরকার নেই। এই যে আমরা উইন্ডোজে ক্র্যাক এডিশন ব্যবহার করি, কোনো দরকার আছে? আমরা এখন লিনাক্স ব্যবহারে অভ্যস্ত না? হ্যাঁ, লিনাক্স কিন্তু ফ্রি ওপেন সোর্স, লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রো আছে। হ্যাঁ, আপনি যদি উবুন্টু বা সেন্ট ওএস ব্যবহার করেন, এগুলো কিন্তু খুব স্টেবল। এবং আমি নিজেও উবুন্টু ব্যবহার করতাম। উবুন্টুর একটা আমি ইস্যু যেটা হচ্ছে কি, আমার যে ইউটিউবের জন্য ভিডিও এডিট করা লাগতো, তো ওই সফটওয়্যার গুলোর সাথে কনফ্লিক্ট হতো। আদারওয়াইজ উবুন্টুতে কোনো ঝামেলা বা কখনো সিঙ্গেল যে ক্র্যাশ করবে সেটাও আমি ফেস করিনি। ওকে, তো আমার মানুষের এরকম ক্র্যাক করা ঝুঁকি নিয়ে ক্র্যাক উইন্ডোজ ব্যবহারের চেয়ে আমি লিনাক্স ব্যবহার করতে পারি। আবার অন্যান্য ক্ষেত্রেও ক্র্যাক সফটওয়্যারের ক্ষেত্রে যেটা বিষয়, এই যে এই পয়েন্টগুলো বলছি আমাদের সেলফ ডিফেন্সের জন্য। ওকে, আপনারা যে কল্পনাও করতে পারবেন না আপনাদের কত রকম ডাটা অনলাইনে এক্সপোজ হয়ে আছে এই ক্র্যাক সফটওয়্যারের মাধ্যমে। একটা এরকম লগ ডাটা, একটা ম্যালওয়্যারের লগ ডাটা এরকম দেখছিলাম ইনভেস্টিগেশন করার সময়। হিউজ, বাংলাদেশিদের হিউজ ইনফরমেশন তাদের কাছে চলে গিয়েছে মানুষজন। এবং ওটা হচ্ছে গিয়ে এই যে কি বলে টাকা লোন অ্যাপস, লোনের অ্যাপস না, টাকা আর্নিং এর যে অ্যাপস গুলো, লোভনীয় অফার দিয়ে এই অ্যাপস গুলোর বিজ্ঞাপন বা এরকম চালায়, কিন্তু বাস্তবে কি হয়, ওই অ্যাপ্লিকেশন গুলো এক একটা ট্রোজান বা ম্যালওয়্যার। আমরা আমাদের অ্যান্ড্রয়েডে এগুলোর সেট আপ করি এবং সেট আপের পরে কি হয়, তারা আমাদের তথ্য চুরি করা শুরু করে। ওকে, তো ক্র্যাকের অল্টারনেটিভ নিয়ে কয়েকটা পয়েন্ট বলছিলাম। ফর এক্সাম্পল, আপনার যদি এমন মনে হয় আহ, একটা জনপ্রিয় একটা যে কোনো একটা টুলস এর নাম বলুন যে আপনারা রেগুলার ইউজ করেন, এরকম একটা টুলস, পেইড কোন একটা টুলস কেউ একটা সাজেস্ট করুন। আমি একটা এক্সাম্পল দেখাই যে পেইড একটা টুলস ক্র্যাক ব্যবহার করছেন, বেশ জনপ্রিয়, আমাদের দরকার পড়ে আইডিএম। ওকে, আইডিএম এরও আমরা কত কত ক্র্যাক মানুষজন ব্যবহার করে আইডিএম। আপনি জাস্ট এইটাই যদি দেখেন পাশে এই শব্দটা ফ্রি অল্টারনেটিভ, দেখুন এই একটা আইডিএম এরই ওপেন যে ফ্রি ডাউনলোড ম্যানেজার যেটা, হ্যাঁ, এইটা ওপেন সোর্স, টোটালি ফ্রি এবং সেফ। এবং আইডিএম এর চেয়ে এফডিএম এর সুবিধা আরো বেশি, ইন্টারফেসও সুন্দর, ব্যবহার করে শান্তি আছে। এমনকি টরেন্টও ডাউনলোড করা যায় এফডিএম দিয়ে, মানে একটা এফডিএম দিয়ে আপনি ফাইল ডাউনলোড করতে পারবেন, যে কোনো কন্টিনিউ করতে পারবেন, প্লাস টরেন্ট ডাউনলোড যেটা আছে সব করা যায়। তো আমার কি দরকার এই ঝুঁকি নিয়ে আইডিএম এর ক্র্যাক এডিশন ডাউনলোড করে করে দেখা? এটা যে এই ক্র্যাকটা ভালো না খারাপ সেটা অ্যানালাইসিস ডিটেকশন এটা নিয়েও
টুলস আছে, আমি সেটাও দেখাচ্ছি একটু পরে। ওকে, কিন্তু সিম্পল একটা জিনিস, খালি এই দুইটা শব্দ যুক্ত করে আপনি দেন না, ফ্রি অল্টারনেটিভ বা ফ্রি ওপেন সোর্স অল্টারনেটিভ যদি আমরা খুঁজি, দেখা যাবে যে এরকম বিভিন্ন ওপেন সোর্স অল্টারনেটিভ আছে। ওপেন সোর্স গুলোর এক বিষয় হচ্ছে যে গিটহাবে গেলে তার সোর্স কোডও আপনি দেখতে পাবেন। তো আপনার যদি মনে হয় যে না, এটার কোনো ঝামেলা আছে কিনা, ঝুঁকি আছে কিনা, আমি চেক করে নিব, সে অপশনও আপনার কাছে আছে। তো এত কিছু থাকতেও মানুষ কি করে, জোর করে ক্র্যাক সফটওয়্যার বা এগুলো ডাউনলোড করে সেট আপ করে, এবং আলটিমেটলি কি হয়, এগুলো ট্রোজান। একটা কমন সেন্সের বিষয় চিন্তা করুন। এই যে উইন্ডোজে লাইসেন্সের কথা বললাম, হ্যাঁ, একটা উইন্ডোজ লাইসেন্স ফর এক্সাম্পল 5,000 টাকা, একদম মিনিমাম ধরে নিলেও মনে করেন একদম পাইকারি কিনছেন তাও 5,000 টাকা ফর এক্সাম্পল। একটা মানুষ একটা উইন্ডোজ ক্র্যাক করেছে, ক্র্যাক এডিশন, সে যদি 5,000 টাকায় সেল না করে, বেশি না, সে এই উইন্ডোজটাকে 500 টাকা করে সেল করেছে, 5,000 না, মাত্র 500 টাকা করেও যদি সেল করে, খেয়াল করুন এটা যদি সে 20 জন মানুষের কাছে সেল করে, হুম, কত হবে, প্রায় 1 লাখ টাকা মতো। 1 লাখ না, 10,000, যাই হোক, এরকম হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু সে পেতে পারে, তাই না? সেটা না করে তারা এই জিনিসটা টোটাল ফ্রিতে আমাদের সাথে শেয়ার করছে। কেন? কি স্বার্থে, কি তার উদ্দেশ্য? ফ্রিতে রাস্তাঘাটে মানুষ এক গ্লাস পানিও খেতে দিতে চায় না, সেখানে একটা মানুষ এরকম দামি একটা জিনিস ফ্রিতে আমাদের সাথে শেয়ার করছে। অ্যাপস নামালেই লোন দিয়ে দিচ্ছে, ব্যাংকে গিয়ে রীতিমতো ধর্ণা না দিলে, হ্যাঁ, মানে উপরতলা নিচতলা ঘুরতে ঘুরতে আপনার পা ব্যথা হয়ে যাবে, তাও আপনি লোন পাবেন না। আর সেখানে মানুষ বলছে যে আপনার একটা অ্যাপস ডাউনলোড করলে একদম বিকাশে লোন লোন দিয়ে দিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা কমন সেন্স বলতে পারেন, যে আমাদের চিন্তা করতে হবে যে না, এটা কেন, এত সহজ তো হয় না, সন্দেহ করতে হবে, প্রশ্ন করা শিখতে হবে। ওকে, যাই হোক, আমাদের আনট্রাস্টেড অ্যাপসটা আমাদের একটা সোর্স হতে পারে, আমরা এর জন্য কি করব, ফ্রি অল্টারনেটিভ, ইউজ ফ্রি অল্টারনেটিভ। ওকে, আমরা ক্র্যাক জিনিসপত্র ব্যবহার করব না। আচ্ছা, ট্রোজান নিয়ে বলছিলাম, এটা ম্যালওয়্যারের একটা প্রকার। এরপরে হচ্ছে স্পাইওয়্যারটা আরেকটা প্রকার। গতদিন কি পেগাসাস স্পাইওয়্যার নিয়ে কিছু বলছিলাম? পেগাসাস স্পাইওয়্যার, আপনার কি আদৌ আছেন? আচ্ছা, ঠিক আছে, পেগাসাস স্পাইওয়্যার দেখুন, নাম লিখতেই চলে আসছে। এই পেগাসাস স্পাইওয়্যারটার নাম রিলিজ হয়েছে বলে আমরা জানি, আমাদের যে প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিনেছিলেন এই জিনিস আমাদের উপর নজরদারি চালানোর জন্য। হ্যাঁ, তো পেগাসাস স্পাইওয়্যারটার আহ আচ্ছা, এটা চেক করার একটা টুলস বের হয়েছে, আমি যতদূর খেয়াল আছে, এই যে ওপেন সোর্স। এটা এতটাই ভয়ানক একটা স্পাইওয়্যার, আপনার ডিভাইসে যদি পেগাসাস স্পাইওয়্যারটা একবার ঢুকে, আপনার মুক্তির কোনো উপায় নেই। সামহাউ ও এই একটা ডিভাইস থেকে আদার্স সব ডিভাইসে একা একাই ইনফেক্ট করে যেতে পারবে। হুম, আপনার কি কি ডাটা নিতে পারে দেখাই। পেগাসাস স্পাইওয়্যার, আপনার SMS, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, সবকিছু, মানে এগুলোর থ্রুতে আপনার ডিভাইসে ঢুকতে পারে। SMS, ইমেল, ফটো, ক্যালেন্ডার, কল রেকর্ড, মাইক্রোফোন অ্যাক্টিভেট করে ফেলা, হ্যাঁ, ক্যামেরা, জিপিএস ডাটা, কন্ট্যাক্ট, এভরিথিং। বা বা শুধু এই কটাও যদি ডাটা নেয়, আপনার ক্ষতি করা আর কিছু বাকি থাকে? আপনার ছবি, প্রাইভেট ছবি, মেসেজ, আপনি কি কথা বলছেন, সবকিছু সে নিয়ে চলে যেতে পারে।
এবং এগুলো এতটাই ভয়ানক, এমন ভাবে তৈরি করা যে এগুলো ডিটেক্ট করা যায় না, খুবই খুবই কঠিন ডিটেক্ট করা। ওকে, স্পাইওয়্যার গুলোর ধর্মই এমন যে তারা এত স্টিলথ মোডে কাজ করে যে তাদেরকে ডিটেক্ট করা কষ্ট, অ্যান্টিভাইরাস বা এরা ধরতে পারে না কখনোই। ওকে, এবং এটা বিষয়টা এমন না যে স্পাইওয়্যারটা বানানোটাও সহজ না। এখানে দেখুন কি এনএসও গ্রুপের কথা বলছে। আগের এনএসও গ্রুপ হচ্ছে ইসরায়েলেরই একটা প্রতিষ্ঠান বা আহ, ওরা, এবং স্পাইওয়্যার পেগাসাস স্পাইওয়্যার শেখ হাসিনা আহ, কত মিলিয়ন ডলার দিয়ে জানি পারচেস করেছিল শেখ হাসিনা। এই যে আল জাজিরায় নিউজটা দিয়েছিল আমাদের। এই যে দেখুন, যে সে যে পারচেস করেছে ওই ডকুমেন্ট সহ আল জাজিরা পাবলিশ করেছিল কত মিলিয়ন ডলার দিয়ে জানি জিনিসটা পারচেস করা। ওকে, আচ্ছা যাই হোক, মানে এই নিউজেরই কোথাও এটা উল্লেখ আছে, মিলিয়ন মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি এটা। স্পাইওয়্যার বিভিন্ন গোয়েন্দা সংস্থা, গভর্নমেন্ট কি করে এই ধরনের স্পাইওয়্যার তারা পারচেস করে, অন্য হ্যাকার গ্রুপ বা এদের থেকে পারচেস করে বা নিজেরা বিল্ড করে, করে এগুলো মাধ্যমে নজরদারি চালায়। অ্যাডওয়্যারের জিনিসটা হচ্ছে ও শুধু বিজ্ঞাপন দেখায়। ওকে, ওর কাজই হচ্ছে আপনাকে বিভিন্ন বিজ্ঞাপন দেখানো। হ্যাকাররা এক সময় এটা করতো যে, কারণ বিজ্ঞাপন ভিউ করলে একটা টাকা দেয়, কিন্তু এই যে ইউটিউবে বিজ্ঞাপন দেখায়, কেন দেখায়? এগুলোর মাধ্যমে একটা টাকা আসে। হ্যাঁ, এই পেগাসাস স্পাইওয়ারটা এমনই ভয়ানক জিনিস। মানে ওর ব্যবহার কখনো ভাইরাসের মানে ওর্মের মতো, কখনো ট্রোজানের মতো, যে একাই নিজের কপি বানাচ্ছে। আপনার ডিভাইসে ইনফেক্ট হয়েছে, সে একা একাই কপি হয়ে আপনার বাকি বাসা আর যা যা ডিভাইস আছে সেখানে পৌঁছে যাচ্ছে। ওকে, এবং সেখান থেকেও নিজের রেপ্লিকা তৈরি করে অন্যান্য ডিভাইস, যেই ওর সংস্পর্শে যাবে সেই আক্রান্ত হবে, এমন ভাবে এটা অপারেট করে। এজন্যই এটা খুব ভয়ানক। হ্যাঁ, এবং শেখ হাসিনা তো আমাদের উপরে এটা ইমপ্লিমেন্টও করতো, আমাদের ম্যাস স্পাইং করতো, এই ধরনের নিউজও লিক হয়েছে। হ্যাঁ, আহ, তো আমরা কতজন যে ইনফেক্ট হয়ে বসে আছি উই ডোন্ট নো, আমাদের পক্ষে বোঝা কষ্ট। এখানে এমভিটি প্রজেক্ট, এই যে একটা ক্রিয়েট তারা করেছে, এটার সোর্স কোড কেন, ইনস্টলেশনের একটা ইন্ডিকেশন ছিল, এই যে পিপ 3 ইনস্টল এমভিটি। এমভিটিতে দুইটা কমান্ড দেওয়া সম্ভব। পাইথন দিয়ে এই এমভিটি প্রোগ্রামটা রান করতে হবে। তো বেশ কয়েকটা অর্গানাইজেশন, 10-12টা মতো অর্গানাইজেশন, মিডিয়া এজেন্সি, এরা একসাথে মিলে এই প্রজেক্টটা ক্রিয়েট করেছিল যে পেগাসাস স্পাইওয়্যার ধরার জন্য। ওকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে এটার হেডে। কিন্তু পেগাসাস না হয় জানি তাই এটা নিয়ে এত মাথায় ঘামানো, এত, কিন্তু বাকি যেগুলো জানি না তাদের কিন্তু আমরা নো আইডিয়া কিভাবে কি করবে। র্যানসোমওয়্যার জিনিসটা আরেক ইন্টারেস্টিং বিষয়। র্যানসোমওয়্যারে কি হয়, র্যানসোমওয়্যার এক্সাম্পলস, এই যে এটা একটা র্যানসোমওয়্যার ইনফেক্টেড কম্পিউটারের উদাহরণ। র্যানসোমওয়্যার যদি আক্রমণ করে ওই ডিভাইসে কি হয়, যে সকল ফাইলগুলো আছে, হ্যাঁ,
মোস্ট অফ দ্য ফাইলই এরকম এনক্রিপ্টেড হয়ে যায়। আমরা ক্রিপ্টোগ্রাফি ক্লাসে এনক্রিপশনের কনসেপ্ট বুঝেছিলাম না? আচ্ছা, আপনার কাছে যে আসবে ওর নির্দিষ্ট কোনো মেকানিজম নেই। হতে পারে আপনার ফ্রেন্ড ইনফেক্টেড হয়েছে আর সে আপনার বাসায় এসে ওয়াইফাইতে কানেক্ট হয়েছে, আপনার বাসার ওয়াইফাই, তো ওই ফ্রেন্ডের ডিভাইস থেকে একাই স্প্রেড হয়ে যাবে। আবার আহ, এগুলো স্প্রেডের সময় দেখা যাচ্ছে আহ, যেমন শেখ হাসিনার যে একটা গাড়ি মতো, একটা না বেশ কয়েকটা এরকম গাড়ি ছিল উপরে এন্টেনা লাগানো, আপনারাও হয়তো ফেসবুকে ছবি দেখেছেন। ও কি করতে পারে, একটা রেঞ্জে আসলে ওই ওটার যে টাওয়ার বা যা কমিউনিকেশন চ্যানেল আছে ওই রেঞ্জে সব কমিউনিকেশন চ্যানেলের যাবতীয় ডাটা ওই ডিভাইসের ভিতর দিয়ে স্প্রেড হতো। হ্যাঁ, মানে ওদের যে গাড়ি, স্পাইং এর যে গাড়ি তার মাধ্যমে ডাটা পাস হচ্ছে, তখনও আপনার পেগাসাস স্পাইওয়্যার ছড়িয়ে যেতে পারে। ওকে, মাল্টিপল মেকানিজম মানে নির্দিষ্ট মেকানিজম নেই যে সবসময় ফাইলই পাঠাবে সেটা বাটা আসবে এমন কোনো নির্দিষ্ট নেই। ওকে, মানে ছোঁয়াচে এমন ছোঁয়াচে জিনিস দিলেই যে কোনো মেকানিজমে আপনার ডিভাইসে ও পৌঁছে যেতে পারবে। ওকে, এবং এখনো এই পেগাসাস যদিও কেউ কেউ ক্লেম করে যে আমরা কিছুটা আইডিয়া করতে পারি যে পেগাসাস কিভাবে কাজ হয়, কিন্তু 100% এখনো ডিসকভার করা সম্ভব হয়নি যে পেগাসাস স্পাইওয়্যার কিভাবে কাজ করে। এখনো আমরা পুরোপুরি জানি না, এত বছর ধরে এটা নিয়ে কথা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, কিন্তু তাও এই একটারই ফুল মেকানিজম আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। ওকে, মানে এখনো ওর ইন্টারনালি যে সকল প্রোগ্রাম আছে মানে এগুলো তো দেখা যায় না, এমন ভাবে প্রোগ্রামিং লেখা হতে থাকে। আমরা যখন পিএইচপি তে কোড করেছি, আমরা তো কোড এমন ভাবে লিখতাম যেন অন্তত আমি পড়ে হলেও বুঝতে পারি, তাই না? ভেরিয়েবল নাম টাম ফাংশন। আর এই ম্যালওয়্যারের কোডগুলো এমন ভাবে তৈরি করা থাকে, আহ, একটা উদাহরণ দেখাই। ফর এক্সাম্পল, সাপোজ এটা, যদিও এখানে একটা ফাংশনই কল করছে, এতটুকু আমরা শিওর যে এখানে একটা ফাংশন কল করছে, একটা ভেরিয়েবল আছে, কিন্তু তার ভিতরে যে কি হচ্ছে উই ডোন্ট নো। হ্যাঁ, এগুলোকে এমন ভাবে হাইড করে দেয়, প্রোগ্রামই থাকবে এই সেম প্রোগ্রাম আপনার কম্পিউটারে এক্সিকিউট হচ্ছে, কিন্তু এমন ভাবে হাইড করা, এমন ভাবে তথ্যগুলো লুকানো, বোঝার উপায় নেই, এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং করেও বের করা যায় না যে এর ভিতরে আসলে কি লেখা। দীর্ঘ অ্যানালাইসিস গবেষণার দরকার পড়ে, তাও পারা যায় না। ওকে, যার কারণে নির্দিষ্ট করে যে বলবো যে না ও শুধুমাত্র ছবির ফাইলের সাথে পেগাসাস স্পাইওয়্যার আসে, না, এটা নির্দিষ্ট করে বলাটাও মুশকিল যে আসলে কিভাবে এগুলো। নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ না, মনে করুন আমরা যে পাইথনে যে কোড করছি, পাইথন কোডটাকেও এমন অবফুস্কেশন বলে, অবফুস্কেটেড করে দেয়া যায়, মানে হচ্ছে এমন ভাবে হাইড করে দেয়া যেন বোঝা না যায়, বিভিন্ন মেকানিজমে করে। কখনো আস্কি কোডে পাল্টে দেয়, এনকোডিং করে, অ্যাসেম্বলির কনসেপ্ট ইমপ্লিমেন্ট করে। আমিও পুরোপুরি সবকিছু জানি না অবফুস্কেশনে, কিন্তু ইন্টারেস্টিং ফিল্ড, কিছু দূর ঘাটাঘাটি করেছিলাম। ওকে, নর্মাল ল্যাঙ্গুয়েজের কোডটাকেই এমন ভাবে পাল্টে দিচ্ছে যেন চোখে দেখেও বা আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস করেও বোঝা না যায় ভিতরে কি আছে। আচ্ছা, যাই হোক, এটা বলছিলাম স্পাইওয়্যারের কথা। র্যানসমওয়্যার নিয়ে যেটা বলছিলাম, হ্যাঁ, র্যানসমওয়্যারে যেটা হয় আমাদের ফাইলগুলো এরকম ইনফেক্টেড হয়ে যায়, তখন হয় এই ফাইলগুলো আর আগের অবস্থায় রিড করা যায়। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন এই স্যাম্পল ফাইল আপনার দরকার পড়বে। ওকে, যা আমি আহ, এই স্যাম্পল ফাইলের উপরে বেস করে র্যানসমওয়্যারেরও আবার অনেক প্রকার ভেদ হয়ে থাকে। র্যানসমওয়্যার নিজে ম্যালওয়্যারের একটা প্রকার, র্যানসমওয়্যারেরও অনেক প্রকার ভেদ হয়ে থাকে।
ওকে। আচ্ছা, ফাইললেস ম্যালওয়্যার যেগুলো, এরা আমাদের স্টোরেজের ভিতরে কোনো অ্যাক্টিভিটি করবে না। ও আমাদের যে র্যাম আছে না, র্যামের উপরে কাজ করে তাদের ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি এগুলো করতে থাকবে। র্যামের উপরে কাজ করলে যেটা বিষয়, আহ, ধরা মুশকিল হয়ে যায় ওকে আরো সামহাও কোনো একটা অনেক সময় এমন হয় যে ট্রোজান, যে আমরা যে ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করছি, ট্রোজান আমাদের পিসিতে ঢুকে ঢুকে এরপরে আদার্স স্পাইওয়্যার, র্যানসমওয়্যার, ফাইললেস ম্যালওয়্যার এদের প্রবেশের চ্যানেল তৈরি করে দেয়। তো ওর মেমোরি ব্যবহারের দরকার পড়ছে না, কিন্তু ট্রোজানের মাধ্যমে আমার ডিভাইসে ঢুকছে। ট্রোজান একটা চ্যানেল দিয়েছে, তার মাধ্যমে ডিভাইসে ঢুকে এরপরে অপারেট করা শুরু করছে, এমনও হতে পারে। রুট কিট গুলো আমাদের ডিভাইসে রিমোট অ্যাক্সেস দিয়ে দেয় হ্যাকারদের। বট নেট হচ্ছে যে গতদিন আমি ডস অ্যাটাক নিয়ে দেখিয়েছিলাম আপনাদের। ডস অ্যাটাক, সরি ডস, আচ্ছা ডস অ্যাটাকের আলোচনা তাহলে নেক্সট ক্লাসে করব, ওইখানে বট নেট দরকার পড়ে। ওকে, তাহলে এই বট নেটের আলোচনাটা নেক্সট ক্লাসের জন্য তোলা থাকুক। কি লগার গুলো স্পেশালাইজড হচ্ছে, আমরা কিবোর্ডে যা যা টাইপ করি বা আমাদের যে ক্রেডেনশিয়াল গুলো দেই, এগুলো চুরি করার জন্য স্পেশালাইজড। যা দিব সব কিবোর্ডের যা যা টাইপ করছি সব হ্যাকারের কাছে চলে যায়। বা কখনো কখনো আমাদের কম্পিউটারে কোনো একটা ফাইল এসে সেভ করে রাখে যে আমি কি কি বাটনে কোথায় কি টাইপ করেছি। হ্যাকার যখনই তাকে কমান্ড দেয়, মানে হ্যাকার এমন না যে 24 আওয়ার্স কানেকশন ধরে রাখে, হ্যাক করে বা ম্যালওয়্যার দিয়ে রাখে। যখনই হ্যাকার ওখান থেকে কমান্ড দিবে তার এন্ড থেকে, আমার কম্পিউটারে যা যা সে কি লগ করেছে এগুলো হ্যাকারের কাছে শেয়ার হয়ে যাবে। ওকে, আরো আরো বিভিন্ন ধরনের ম্যালওয়্যার হয়ে থাকে। যাই হোক, আমরা কনসেপ্ট কিছুটা কিছুটা ধরতে পারছি, তাই না, যে আমাদের কোথায় কে কিভাবে ক্ষতি করতে পারে এবং কি পরিমাণ ড্যামেজ হতে পারে। র্যানসমওয়্যারের আক্রমণ টাইপসের ভিতরে র্যানসমওয়্যারের আক্রমণটা এখন অনেক বেশি হয়। কারণ কি, এই যে ডাটাটা এনক্রিপ্ট করেছে না, এনক্রিপ্ট করে এরপর এরকম কোনো টেক্সট ফাইল বা মেসেজ ফাইল রেখে যায়, সেইখানে লেখা থাকে যে আমার এই যে অমুক একটা বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস আছে বা অমুক একটা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট অ্যাড্রেস আছে, এইখানে এই সময়ের ভিতরে তুমি সুন্দর করে এত বিটকয়েন বা এত ডলার পাঠিয়ে দিও। আদারওয়াইজ তোমার ডাটা এই যে এনক্রিপ্ট হয়েছে এটা এটা ডিস্ট্রয় করে ফেলবো, অথবা তুমি এই ডাটা আর কখনো ডিক্রিপ্ট করতে পারবে না। কারণ আমরা ক্রিপ্টোগ্রাফি ক্লাসে এই কনসেপ্টটা বুঝেছিলাম না, যে তালা এবং চাবি কিভাবে কাজ করছে। ওই চাবি, এই ডাটা যে এনক্রিপ্ট করেছে, এটা ডিক্রিপ্ট করা যে চাবি, এইটা যদি যত সময় না পাওয়া যাচ্ছে আমাদের পক্ষে এটারে ডিক্রিপ্ট করা অনেকটাই অসম্ভব, তাই না? আচ্ছা, তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার ডাটাটা উদ্ধার করার জন্য। এবং ওরা কি করে, এক একজন এক এক অ্যালগোরিদমে আমাদের ডাটা এনক্রিপ্ট করে। উম, যে আমি যে একটা নর্মাল মেকানিজমে ডিক্রিপ্ট করব সেটাও উপায় নেই, সে কোন অ্যালগোরিদমে এনক্রিপ্ট করেছে তাই তো আমরা জানি না, তাই না? আমার কম্পিউটারে শুধু ফাইল এরকম এনক্রিপ্টেড হয়ে আছে, নাথিং এলস, আর কিছু জানি না। যাই হোক, আমরা জেনারেশন টুলসের এখানে কিছু কথাই যাই। জেনারেশন আর ক্রিয়েশন দুইটা কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট। হ্যাঁ, ম্যালওয়্যার ক্রিয়েশন আর হচ্ছে জেনারেশন। ক্রিয়েশনে এখানে মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের নিজেরা কোড করে কোনো ম্যালওয়্যার যদি ডেভেলপ করতে চাই, কিন্তু এইটা অনেকেই মনে করে যে এটা খুব সহজ কাজ, হয়তো। তো প্রবলেম হচ্ছে এটা মোটেও সহজ কোনো কাজ না। আমরা প্রোগ্রামিং এর সরেও সরে যেটা পড়েছিলাম যে জাস্ট কিছু ফাংশন আমরা তৈরি করছি, হ্যাঁ ওগুলো কিছু ফাংশন, ভেরিয়েবল কনসেপ্ট সব জায়গায় থাকে। কিন্তু এখানে বড় চ্যালেঞ্জ হলো হচ্ছে আমাদের ইডিআর বাইপাস, এন্ড পয়েন্টে ডিটেকশনের বিভিন্ন সফটওয়্যার বা এগুলো থাকে, এটা বাইপাস করাটা বড় একটা চ্যালেঞ্জ। এবং এটা বাইপাসে এমন বিষয় না যে আমরা ফাংশন একটা কল করে দিলাম, ফাংশন
বাইপাস সামথিং এরকম কল করে দিলাম আর বাইপাস হয়ে গেল, সেটাও কিন্তু না। এই যে ইডিআর বা আরো সহজে যদি বলি অ্যান্টিভাইরাস, হ্যাঁ, যারা আপনার বিগিনার আছেন তাদের বুঝতে সহজ হবে অ্যান্টিভাইরাস বাইপাসের কথা যদি বলি, এই অ্যান্টিভাইরাস জিনিসটাও $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি। তো তারাও মানে আপনাকে যেটা রিয়েলাইজ করতে হবে, বা মানে এগুলো এত ভেঙে বলছি কেন, কারণ কিছু শিক্ষার্থীর ভিতরে অনেক ধরনের ভুল ধারণা, অনেকে আবার মনে করে যে শুধু টুলস রান করলেই মনে হয় পৃথিবীর সব কাজ হয়ে যায়, এবং ক্লাসে এসেও তাদের মানে জাস্ট কথাই হচ্ছে যে টুলস রান করে না কেন, খালি টুলস রান করতে হবে, অতটুকুই তারা শিখতে চায়। কিন্তু প্রবলেম হচ্ছে খালি টুলস রান করলেই রিয়েল লাইফে আপনার কাজ চলবে না। টুলস রান করলে ইউটিউবের ভিডিও হয় বা হ্যাকিং এর কোর্স বিক্রি করা যায়, কিন্তু রিয়েল লাইফে আসলে কি হয় সেটা বোঝানোটাই আমার মূল উদ্দেশ্য। ওকে, তো যেটা হচ্ছে এই যে অ্যান্টিভাইরাস, এরাও $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি। আপনাকে বুঝতে হবে তারাও বসে নেই যে আপনি জাস্ট সিম্পল একটা মেকানিজমে লিখলেন আর আপনার আপনার লেখা ম্যালওয়্যারটা সবকিছু বাইপাস করে ফেলবে, তা কিন্তু না। হ্যাঁ, এমনও আছে, যেমন আমি যদি একটা প্রতিষ্ঠান দেখাই, ফর্টিনেট। হ্যাঁ, ফর্টিনেটের ইডিআর, আমাদের কাছে গুগল ফেসবুক যেরকম জায়ান্ট প্রতিষ্ঠান না, যে বিশাল বড় আইটি ফার্ম, ফর্টিনেট ট্রেন্ড মাইক্রো এরা হচ্ছে সিকিউরিটি ইন্ডাস্ট্রি এরকম জায়ান্ট প্রতিষ্ঠান। বিষয় যেটা হয় যে এই এক ফর্টিনেটের মানে সিকিউরিটি রিসার্চের টিমে যেই পরিমাণ মানুষ আছে, আমাদের টোটাল বাংলাদেশেও এতজন সিকিউরিটি প্রফেশনাল নাই। মানে ওর শুধু এক প্রতিষ্ঠানেই এত পরিমাণ মানুষ। তো যেটা পয়েন্ট বোঝাতে চাচ্ছি যে তারা ক্রমাগত R&D করে। এই R&Dর কারণে আমরা যদি যেন তেন ভাবে একটা কোড লিখি, এইটা দিয়ে অ্যান্টিভাইরাস বাইপাস করে আমাদের ম্যালওয়্যার তৈরি করাটা সম্ভব না। আমাদেরও প্রচুর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দরকার আছে। কোথায়? আমি আপনাদের বলি, যদি আপনাদের আগ্রহ থাকে এই ম্যালওয়্যার ফিল্ডটা নিয়ে, যে আমি ম্যালওয়্যার লিখতে চাই, ম্যালওয়্যার তৈরি করতে চাই, তাহলে কোন ফিল্ডগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন? হ্যাঁ, কম্পিউটারের ইন্টারনাল যে আর্কিটেকচার গুলো আছে, ইন্টারনাল আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম, আমাদের নেটওয়ার্কের যে প্রোটোকল গুলো আছে, হ্যাঁ, এরপরে হচ্ছে অ্যাসেম্বলি, যে ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি, কার্নেল, এই লেয়ারের যে মেকানিজম গুলো আছে, কনসেপ্ট গুলো আছে, এইখানে অনেক গবেষণার দরকার পড়ে। যে আচ্ছা, আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা এইভাবে কাজ করে, এই বাটনে ক্লিক করলে এরকম কিছু একটা এক্সিকিউট হয়, একটা ফাংশন এক্সিকিউট হয়। তো আমি ওই বাটনে ক্লিকটারে পাল্টে এমন কিছু করব যে আমার ম্যালিশিয়াস কিছু এক্সিকিউট হবে, মানে একদম সহজ ভাষায় যদি বলতে চাই। ওকে, আমি কি কিছুটা রিয়েলাইজ করাতে পারছি যে জিনিসটা আসলে কত বিশাল একটা বিষয়? ওকে, হ্যাঁ, তো এই ম্যানুয়ালি আমরা যদি এরকম কোড করে, এটাকে পাশে ম্যানুয়াল কোড বলতে পারি, যে ম্যানুয়ালি কোড করে যদি করতে চাই, সেখানে অনেক বেশি কমপ্লেক্সিটির বিষয় আছে এবং দীর্ঘ গবেষণার এবং মানে অ্যাডভান্স লেভেলের টপ ক্লাস রিসার্চের বিষয় আছে। ওকে, কিছুটা কি ফিল করতে পারছেন যে আসলে এটা কত বিশাল এবং কত বৃহৎ? আমার ক্ষুদ্র জ্ঞানে এই কয়েকটা মানে আমার একদমই ক্ষুদ্র অভিজ্ঞতায় এই কয়েকটা টপিকের নাম বলতে পারছি, কিন্তু যারা অ্যাকচুয়ালি ম্যালওয়্যার ডেভেলপ করে তারা কিন্তু আরো বেশি কনসেপ্ট নিয়ে তাদের গবেষণা করতে হয়, শুধু ঘাটাঘাটি না, গবেষণা করতে হয়। তো যার কারণে আমি যদি বলি যে ম্যালওয়্যার ক্রিয়েট যদি আপনি ম্যানুয়ালি কোড করে করতে চান, আপনাকে আরো ডিপে গিয়ে কম্পিউটারের কনসেপ্টের আরো ডিপে গিয়ে রিসার্চ করতে হবে, দেন আপনি ম্যালওয়্যারটা ডেভেলপমেন্টের দিকে যেতে পারেন। ওকে, তো এটা বিয়ন্ড মানে আমাদের কোর্স কেন, ইউনিভার্সিটির 4 ইয়ার্স ডিগ্রির ভিতরেও এত আলোচনা করা সম্ভব না, সেলফ স্টাডিটা একমাত্র। কিন্তু আমরা যেটা করতে পারি আমাদের জন্য সহজ, সেটা হচ্ছে ম্যালওয়্যার জেনারেশন। কিছু টুলস আছে, তারা অটোমেটিক্যালি আমাদের কিছু ম্যালওয়্যার তৈরি করে দিতে পারে। তো আমাদের ডেমনস্ট্রেশন পারপাসে, জাস্ট কি বলে টেস্টিং পারপাসে আমরা
এই ধরনের টুলসের সাহায্য নিতে পারি। এবং এখানেও কথা আছে, সাম মানে কিছু টুলস বা কিছু ম্যালওয়্যার আমাদের তারা তৈরি করে দিতে পারে যেটা অ্যান্টিভাইরাস বাইপাস করতে পারবে, আর কিছু ম্যালওয়্যার মানে এই অটোমেটিক টুলস দিবে যেটা আসলে এভি বাইপাস করতে পারবে না। ওকে, তো এভি বাইপাস করতে গেলে আমাদের আবার এই ম্যানুয়াল R&D অংশে ঢুকতে হবে। ওকে, জেনে রাখুন এবং কোথায় এক্সপ্লোরের জায়গা আছে বিষয়টা বুঝে রাখুন। যদি আপনি চান যে না আমি অ্যাকচুয়ালি আমার পুরো লাইফ ডেডিকেট করতে চাই এই যে অ্যান্টিভাইরাস বাইপাসের এই R&D করতে, সেটাও কিন্তু একটা চমৎকার অপরচুনিটির জায়গা। হুম, তো আমরা অটোমেটিক যে অংশটা আছে, ম্যালওয়্যার জেনারেশনের যে টুলস আছে সেই আলোচনাটাতে যাই। আচ্ছা, কয়েকটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, টুলসের ওই আলাদা করে দেখাচ্ছি, নো প্রবলেম। না, জেনারেশনের পরে ম্যালওয়্যার সে যে জেনারেট করে দিচ্ছে, আপনি এডিট কোথায় করবেন? আমরা প্রোগ্রামিং এ দেখেছি না যে আমাদের বিভিন্ন ফাংশন ডিক্লেয়ার করা লাগতো, প্রোগ্রামিং এ বিভিন্ন লজিক দিতাম আমরা, তাই না? সেটা আমাদের পাল্টানো লাগে। তো ম্যালওয়্যারের যে ফাংশন গুলো, লজিক গুলো, এরা সামহাউ এই কম্পিউটারের ইন্টারনাল বিষয়াদির উপর ডিপেন্ডেন্ট। তো আমি আসলে কোনটা পাল্টাবো, কোনটা গিয়ে কম্পিউটারে এফেক্ট ফেলবে, মানে এটা না জেনে আপনি যে আন্দাজে একটা ফাংশন মডিফাই করে দিলেন, তাতে করে কি হবে? আমরা ম্যালওয়্যারই কাজ করবে না, অ্যান্টিভাইরাস বাইপাস তো পরের কথা, তাই না? আচ্ছা, তো ম্যালওয়্যার জেনারেশন টুলস নিয়ে আমরা কথা বলি। ম্যালওয়্যার জেনারেশন টুলস যারা অটোমেটিক্যালি আমাদের ম্যালওয়্যার তৈরি করে দিতে পারে। ওকে, অটোমেটিক ম্যালওয়্যার তৈরি করে দিতে পারে, এরকম একটা টুলস হচ্ছে ফ্যাট র্যাট। খুবই চমৎকার টুলস। তো আমি যেটা চেষ্টা করছিলাম, আপনারা ক্লাসের শুরুতে যারা জয়েন করেছেন তারা দেখেছেন যে আমি এটা ডাউনলোড করে সেটআপের চেষ্টা করছিলাম, দেখি ডাউনলোড হয়েছে কিনা। জিপ ফাইল আকারে আসলো। আচ্ছা, তার আচ্ছা, আনজিপ একটা কমান্ড আছে, 1 মিনিট কমান্ডটা দেখে শেয়ার করছি। ওকে, আমার দি ফ্যাট র্যাট। আচ্ছা, টুলসটা লিঙ্কটা চ্যাটে দিই। এরকম আরো একাধিক টুলস আছে সত্য, বিষয় যেটা হচ্ছে ওরা এখানে যে ইনস্টলেশনের গাইড দিয়ে রেখেছে, ফর সাম রিজন গিট ক্লোন দিলে এটা ক্লোন হচ্ছে না। হ্যাঁ, ও ডাউনলোড মাঝখানে বলছে যে কি একটা রিকোয়েস্টের ইররের কারণে, কার্লে একটা রিকোয়েস্ট ইররের কারণে ডাউনলোড হচ্ছে না। তো এক্ষেত্রে আমি যেটা সমাধান ভেবে বের করলাম যে ওদের রিলিজ পেজটা আছে না, স্টেবল রিলিজ, এখান থেকে গিয়ে আপনি সরাসরি জিপ ফাইলটা ডাউনলোড করবেন। আমি যেটা করেছি, ওকে, কালি লিনাক্স থেকে, কালি লিনাক্সের ভিতরে জিপ ফাইলটা ডাউনলোড করেছি। এবার জাস্ট আনজিপের যে কমান্ড আছে, আনজিপ স্পেস আমার জিপ ফাইলের নাম দিয়েছি, আমার এটা আনজিপ হয়ে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ম্যালওয়্যারের ভালো ব্যবহার খুঁজছেন, মানে বিষয়টা কেমন হয়ে গেল না যে শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ কিনা, এই টাইপের একটা প্রশ্ন হয়ে গেল না, যে ম্যালওয়্যারের কি ভালো ব্যবহার হয়? আচ্ছা, তো উম, এরপর তারা রান করার কি কমান্ড বলেছে, তারা সেটআপ এস এইচ ফাইলটা রান করতে বলেছে।
ওকে, আমরা সেট আপ পয়েন্ট, আচ্ছা এটা কেন দেখাচ্ছি, স্ক্রিনশটটাও দেখাই। যেটা সুবিধা, আমাদের সেট টুল কিট বা জেড ফিশারে যেরকম ছিল না, জাস্ট অপশন সিলেক্ট করে দিলে সে আমার কাজ করে দিতে পারতো। এই ফ্যাট রেটেরও মানে এরকম সহজ, এক্সট্রা কোনো অ্যাডিশনাল কমান্ড বা কিছু দেওয়ার দরকার পড়ে না। অপশন সিলেক্ট করে দিলে সে ম্যালওয়্যার তৈরি করে দিতে পারে ওই বেসিস, এবং ওর যে ম্যালওয়্যার গুলো তৈরি করে অনেকগুলোই অ্যান্টিভাইরাস বাইপাস করে, ডিটেক্ট করে না। আচ্ছা, তো এখানে আসি, আমাদের ইনস্টল setup ডট sh কমান্ড, chmod প্লাস x, sudo হয়ে আমাকে রান করতে হবে। আমি কি করলাম, এটা ফাইলটা ছিল, আনজিপ করলাম, ফাইলটা ছিল, সেটার পারমিশনটা পাল্টে দিলাম। ওকে, জাস্ট chmod দিয়ে পারমিশন পাল্টে এটাকে রান করছি রুট ইউজার হিসেবে। দেখা যাক এটা সেট আপটা নেয় কিনা, কারণ টুলস তো থার্ড পার্টিদের তৈরি, বিভিন্ন ইস্যুর জন্য দেখা গেল সেট আপ নিল না। এটা একটা ব্ল্যাক হেড কি জিনিস? ব্ল্যাক হেড, ব্ল্যাক হেড কালো মাথা তো আমাদের সবারই, আমরা যারা বাঙালি সবারই কিন্তু মাথার চুল কালো। তো সেই হিসাবে আপনি কি বাঙালি দেশদ্রোহী কথা বলছেন? আচ্ছা, এখানে আমাকে চাচ্ছে ইনস্টল ব্যাকডোর ফ্যাক্টরি ফ্রম কালি রিপোজিটরি, আমরা সেকেন্ড অপশনটা দিই। ওকে, এটা বেটার হবে, কালির রিপোজিটরি থেকে সে পুল করে নিয়ে আসার কথা। আচ্ছা, কি এটা হলো? এক মিনিট চেক করি আমাদের কি অবস্থা। ওকে, এক্সটার্ম সেট আপ লাগবে, এপিকে টুল লাগবে। আচ্ছা, অ্যান্ড্রয়েডেরটা যদি আমরা অ্যান্ড্রয়েড বেসড ম্যালওয়্যার তৈরি করতে চাই, এপিকে টুল আলাদা করে ইনস্টল দরকার পড়বে। বাকি সব প্রায় ওকে। আচ্ছা, আমরা এটাকে যদি রান করি, সিএইচ মোড প্লাস এক্স ফ্যাট রেট স্ল্যাশ ফ্যাট রেট, এখানে যেটা করলাম ফ্যাট র্যাট আরেকটা ফাইল আছে, আগে সেট আপ ফাইল যেটা, সেটাকে পারমিশন চেঞ্জ করে রান করলাম। এরপরে ফ্যাট র্যাট যেটা ফাইল আছে এর পারমিশন চেঞ্জ করে রান করছে, ঠিক আছে? সবকিছুই রুট ইউজার হিসেবে সে চায়। আচ্ছা, রান সেট আপ ডট এসএইচ, একটা সময় কালি লিনাক্সে এটা বিল্ট ইন আসতো। হ্যাঁ, আগে থেকেই বা তৈরি থাক। আচ্ছা, এটা কি এখন আছে? এপিটি সার্চ ফ্যাট রেট, না এখন রিপোজিটরিতে ফ্যাট রেটটা দেয় না। তাহলে যেটা হতো, মানে আগে বিল্ট ইন আসাতে অনেক সুবিধা ছিল, জাস্ট রান করলেই অনায়াসে কাজ করতো, কিন্তু এখনো ডিপেন্ডেন্সির এই যে বিভিন্ন ইস্যুর কারণে প্রবলেমেটিক হয়ে যায়। এখানে তো এগুলো বলছে নট ওকে, এগুলো ম্যানুয়ালি আবার সেট আপ করতে হবে, মানে এটা টুলস এর পার্ট না, টুলস এর সাথেও দেয়নি, আলাদা সেট আপ করতে হবে। আপনাদের পিসিতে এটা দেখায় কিনা, আপনাদের কালি লিনাক্সের যে ভার্সনটা, এটা একটু আপনারা যদি এখন পিসি অ্যাভেলেবল থাকে রান করে দেখতে পারেন যে এটা এই ডিপেন্ডেন্সি ইস্যুটা দেখায় কিনা। ওকে,
আমরা আরেকটা টুলস নিয়ে দেখাই। ভিবাগ, এটা পাইথনে, পিওর পাইথনের আরেকটা স্ক্রিপ্ট। ও যেটা করতে পারে, বেশ কিছু ভাইরাস ও জেনারেট করতে পারে। ওকে, ফ্যাট র্যাট আমাদের এখানে ডিপেন্ডেন্সি ইস্যু করছে। এটা আপনারা আগে একবার ট্রাই করে দেখুন আপনাদেরও সেম প্রবলেম করে কিনা। ওকে, নাকি এটা শুধু আমার পিসির জন্য এমন হচ্ছে। আচ্ছা, আমি ভিবাগের এক্সাম্পলটা দেখাই। আর ভিবাগের লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। vbug.py। ওকে, এটা হচ্ছে পাইথন 2 এ লেখা। হ্যাঁ, ওরা যেই কমান্ড দিয়ে রেখেছে গিটহাবে, যে শুধু পাইথন স্পেস ভিভাগ ডট পাই দিলে এই টুলসটা রান হবে, এটা কিন্তু প্রবলেম করবে। মাস্টই দেখবেন ইরর জেনারেট করে। আমাদের স্পেসিফিক করে মেনশন করে দিতে হবে যে আমি পাইথন 2.7 ব্যবহার করতে চাচ্ছি, স্পেস ভি বাগ ডট পাই। ওকে, এভাবে না দিলে ও ইরর তৈরি করবে। আচ্ছা, এই টুলসটা আমাদের রান হলো। ওকে, দেই। এটাও ব্যবহার করা খুব সহজ, যে ওর পাশে অপশন দেয়া আছে, আমি দিব আর সে তৈরি করে দেবে। আমি নাম্বার 1 অপশন দিই, অ্যান্ড্রয়েডের একটা। বেশ কতগুলো ভাইরাসের গেছে। এফ বি ক্র্যাক, এটা এখানে যে এই অপশনটা এফ বি, এই শব্দটা উল্লেখ করতে হবে। এফ বি দিলাম। ওর রিপোজিটরি থেকে ভাইরাসটা ডাউনলোড করে আমার এখানে নিয়ে চলে এসেছে। আমি দেখাই, সিডি ভিবাগ এলএস, এই যে এপিকে ফাইলটা, এই যে ভাইরাসের যে এপিকে ফাইলটা, এটা এখানে রয়েছে। এফবি, এইটা যদি এবার আমার ভিকটিমকে পাঠাই, এখন ভিকটিমকে কিভাবে পাঠাবো এটা নিয়েও বিগিনারদের কোয়েশ্চেন আসে মাথায়, যাচ্ছে এটা কিভাবে সেন্ড করবো। এই সেন্ড করার ক্ষেত্রে আমরা এই যে প্রিভিয়াস ক্লাসগুলোতে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট করেছিলাম না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে কি শুধু যে ইমেইলেই পাঠাবো তা কিন্তু না, তাকে ম্যানিপুলেট করে সামহাও এরকম মনে করুন লিংক দিয়ে বিজ্ঞাপন দিলেন, বা অ্যাপিকে দিয়ে বিজ্ঞাপন দিলেন যে এই অ্যাপস ডাউনলোড করলে সবাইকে ফ্রিতে 10,000 টাকা লোন দেয়া হচ্ছে। তাই না, যে আমাদের গতানুগতিক যেভাবে স্ক্যামিং করা হয়, তখন কি হচ্ছে, মানুষ একটা ট্রাস্ট করে লোভে পড়ে আপনার অ্যাপসটা যখনই ডাউনলোড করছে, তারা আক্রান্ত হচ্ছে বা আক্রান্ত হতে পারে। আমি জাস্ট একটা অ্যাপ্রোচের কথা বললাম, ম্যালওয়্যারের কনসেপ্ট, তার সাথে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট ইমপ্লিমেন্ট করে কি করতে পারছি, ইনফেক্ট করতে পারছি। ওকে, আচ্ছা, এবার এবার আসি ডিফেন্সিভের যে আলোচনাটা, সেটাতে ডিফেন্সিভে আমাদের ম্যালওয়্যার রিমুভাল যেটা আছে, সে আলোচনাটা করব। আলোচনা কি খুব কঠিন লাগছে? আচ্ছা, রিমুভালে আমরা ডিফেন্সিভের কয়েকটা কনসেপ্ট বলবো, যে আমাদের আহ, প্রতিরক্ষার জন্য ডে টু ডে লাইফে কি কি জিনিস ব্যবহার করতে পারি। এর বড় একটা সোর্স হচ্ছে ভাইরাস
total.com, হয়তো আপনারা কেউ কেউ এটার সাথে পরিচিত থাকতে পারেন। সুবিধাটা কি? এই যে ভাইরাস টোটাল সাইট, আমি ওর কয়েকটা স্ক্যান করতে পারি। একটা হচ্ছে ফাইল, ফাইল যদি আপলোড দিই ও এটাকে স্ক্যান করতে পারবে, ম্যালিশিয়াস কিনা ধরতে পারবে। যদি কোনো ইউআরএল, মনে করুন https শিখন.com, এটা যদি দেই, একটা যে কেউ আপনাকে একটা লিঙ্ক পাঠালো, ফিশিং লিঙ্ক মনে হচ্ছে, আপনি দিবেন। ভাইরাস টোটালের সুবিধা কি, ওর প্রায় 70-80টা অ্যান্টিভাইরাস ইঞ্জিন ওর সাথে অ্যাড করা। হ্যাঁ, সোফোস, তারপরে ক্যাসপারস্কাই, এরকম গ্লোবাল নাম করা যত যত অ্যান্টিভাইরাস আছে, এরকম অনেক অ্যান্টিভাইরাস ইঞ্জিন দিয়ে সে ডিটেকশনের কাজ চালায়। তো একটা না একটা অ্যান্টিভাইরাসে কিছু না কিছু আইডিয়া পাওয়া যায়, ইনফরমেশন থাকে। এটা তো লিঙ্কের কথা। যদি এমন হয় যে আমি ফাইল আছে আমার কাছে, আমি একটা ফাইল ডাউনলোড করেছি বা কিছু একটা করেছি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সাপোজ আমি একটা ফাইল আপলোড দিলাম fishing.png, আমাকে রোবট বিবেচনা করছে। �৬৫০ মেগাবাইট হচ্ছে লিমিট। এর নিচে যে কোনো ফাইল আমরা আপলোড দিলে দেখুন হচ্ছে অ্যানালাইসিস করছে যে আমার এই ফাইলটা ম্যালিশিয়াস কিনা। হ্যাঁ, সিগনেচারের ভিত্তিতে সে খুঁজে বের করার চেষ্টা করবে কোনো অ্যান্টিভাইরাসে এটা ডিটেক্ট করে কিনা। না, 64টা অ্যান্টিভাইরাস ইঞ্জিন দিয়ে সে ডিটেক্ট করেছে, কোনোটাতেই এটাকে ম্যালিশিয়াস কাউন্ট করেনি। ওকে, তো আমাদের ডে টু ডে লাইফে থেকে আমরা ইউটিলাইজ করতে পারি যে আচ্ছা, আমার কেউ একটা কিছু পাঠালো, ফাইল কিছু পাঠালো, হ্যাঁ, আদৌ ম্যালিশিয়াস কিনা, ডাউনলোড করার আগে বা রান করার আগে ওর উপরে একটা এক্সপেরিমেন্ট চালাতে পারি আমরা। আচ্ছা, তো ম্যালওয়্যার যখন রিমুভ করতে যাব, তখন আমাদের স্টেপগুলো কি কি হবে? স্টেপস, ডিফেন্স নিয়ে বলছিলাম। ডিফেন্স, একটা হচ্ছে ভাইরাস টোটাল। ও, আরেকটা সাইট আছে, এটাও ইন্টারেস্টিং লেগেছে, নতুন এসেছে সাইটটা, এটা হচ্ছে স্কোয়ারেক্স। ও যেটা করে আমাদের ব্রাউজারে, ব্রাউজারের ভিতরে ব্রাউজার রান করার একটা সুযোগ দেয়। মেবি লগ ইন চাইবে, দাঁড়ান। আচ্ছা, আমার একটা অ্যাকাউন্ট ছিল, আমি লগ ইন থাকলে স্ক্রিন শেয়ার দিচ্ছি লগ ইন করে। ওকে, দেখুন এটা কেন এত ইন্টারেস্টিং, যে আমার যদি এমন হয় যে আমার কিছু একটা ওপেন করতে হবে, কোনো একটা লিঙ্ক ওপেন করতে হবে বা কিছু একটা ডাউনলোড করে ব্রাউজারে আমি দেখতে চাচ্ছি, এই যে ও ডিসপোজেবল ব্রাউজার দেয়, মানে আমি একটা ব্রাউজারের ভিতর আছি, এর ভিতরে আরেকটা ব্রাউজার আমাকে রান করতে দিবে। আচ্ছা, তো এখানে করুন, এটা কিন্তু আমার ব্রাউজারের ভিতরে আরেকটা ব্রাউজার রান করছে। আমি যদি এখানে এই শিখন.com দিই, এই শিখন.com, কি হচ্ছে, আমি ওদের ক্লাউডে ওদের যে ব্রাউজার দিয়েছে সেখানে রান করছি। তাতে করে কি হলো, আমি আমার যে অ্যাকচুয়াল কম্পিউটার, আমার যে অ্যাকচুয়াল ব্রাউজার আছে, এইটার ইনফেকশনের সম্ভাবনাটা কমে গেল। ওকে, এটার এইখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে গেল, আমি সেফ থাকলাম। আমাদের ডে টু ডে ডিফেন্সের জন্য এটা আমরা
করতে পারি ফাইল ভিউয়ার, আমরা এখানে ফাইল আপলোড করে বা ওপেন করে ভিউ করতে পারি। হ্যাঁ, ইমেইল, আমাদের একটা ইমেইল অ্যাড্রেস, টেম্পোরারি মেইল অ্যাড্রেস দিতে পারে। ওকে, এই লিঙ্কটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। আলোচনা না দীর্ঘ হয়নি এখনো, মাত্র, হ্যাঁ এটা ফ্রি। জিমেইল অ্যাকাউন্ট থাকলে বা যে কোনো একটা জিমেইল, তারপরে আউটলুক, যে কোনো একটা অ্যাকাউন্ট দিই আপনি দেখতে পারবেন। ওকে, আচ্ছা, একটা গেল ভাইরাস পোর্টাল, আর একটা হচ্ছে স্কোয়ার এক্স। একটা নতুন প্রতিষ্ঠান, স্টার্ট আপ আকারে দাঁড়িয়েছে, কিন্তু কনসেপ্টটা সুন্দর। ওকে, ব্যবহার করতে পারেন। আমার নিজের নিরাপত্তার জন্য ফিশিং লিঙ্কিং আমি আর ওভাবে ওপেন করব না, এরকম ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজ চালাবো। আচ্ছা, ম্যালওয়্যার রিমুভাল নিয়ে বলি যে স্টেপস গুলো কি কি আমাদের হতে পারে। নাম্বার ওয়ান, আননেসেসারি যে সকল সফটওয়্যার আছে এগুলো আনইনস্টল করে নেওয়াটা ভালো। আনইনস্টল, কারণ হয় কি অনেক সময় ম্যালওয়্যার গুলো যখন রিমুভ করতে যাচ্ছি অন্য কোনো ফাইল বা প্রোগ্রামের ভিতরে যুক্ত হয়ে লুকিয়ে থাকতে পারে বা লুকানোর চেষ্টা করতে পারে। আরেকটা হলো টেম্পোরারি যে সকল ফাইল হয়ে থাকে, ফাইল ডিলিট। উইন্ডোজের ক্ষেত্রে টেম্পোরারি ফাইল ডিলিট করবেন কি করে? আপনারা হচ্ছে গিয়ে এটা কি বলে, অপশনটার নাম রান অপশন, যেটা উইন্ডোজ বাটন প্লাস আর, এই বাটনে ক্লিক করলে আপনার রান অপশন আসে উইন্ডোজের। সেইখানে গিয়ে আপনি টেম্প, এই কমান্ড যদি দেন কি হবে, আপনার কম্পিউটারে যে সকল টেম্পোরারি ফাইল জেনারেট হয়ে আছে সেটা শো করবে। তো এই ফোল্ডারে যারা দেখাবে এগুলো ডিলিট করে দিবেন। তাহলে কি হচ্ছে, আপনার টেম্পোরারি ফাইল ফোল্ডারের ভিতরে ম্যালওয়্যার গিয়ে লুকাতে পারবেন, অনেক সময় সেখানে গিয়ে লুকিয়ে থাকে, ডিস্কটা ক্লিন করার দরকার পড়ে। আচ্ছা, এরপরে গিয়ে হচ্ছে আমরা এন্টি ভাইরাস ইউটিলাইজ করব। অ্যান্টিভাইরাস কোনগুলো ভালো হবে, আবার ভালো হচ্ছে বড় আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, টেন থেকে ডিলিট না হলে আরেকটা অ্যাপ্লিকেশন আছে উইন্ডোজের, ডিস্ক ক্লিন আপ, নিচে লাইক লিখি 2.1। ডিস্ক ক্লিন আপ নামের একটা অ্যাপ্লিকেশন আছে, আপনি যদি জাস্ট সার্চ করেন উইন্ডোজে দেখবেন এটা। তার আমারটা দিয়ে দেখাই, ডিস্ক ক্লিন আপ। দেখা যাচ্ছে খুব ছোট একটা উইন্ডো। আমি যে ফোল্ডার থেকে বা যেগুলো ডিস্কে ক্লিন করতে, এটা উইন্ডোজে বিল্ট ইন অ্যাপ্লিকেশন কিন্তু। ওকে, এখানে গিয়ে যেইটা মনে করেন রিসাইকেল বিন, এটা ধরে যে ক্লিন আপ সিস্টেম ফাইলস দিলে কি হবে, ওই ফোল্ডারটা বা যাদের যাদের সিলেক্ট করব ওখান থেকে টেম্পোরারি যা যা ডাটা আছে, ক্যাশে যা ভ্যালু আছে, এগুলো সব চলে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, মাল্টিপল ওয়ে আছে। আচ্ছা, অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে ভালো অ্যান্টিভাইরাস হচ্ছে অবশ্যই ক্যাসপারস্কাই, বিট ডিফেন্ডার। মানে নর্মাল যারা আমাদের ইউজার আছে, হোম ইউজার, তাদের জন্য মার্কেট প্লেসে তারা কাজ টাজ নিয়ে আসে, তারা বেশিরভাগই হোম ইউজার, ম্যালওয়্যারের কাজে যারা নিয়ে আসে নর্মাল হোম পিসি ইউজ করে, তো সেক্ষেত্রে ক্যাসপারস্কাই বা বিট ডিফেন্ডার এদের যদি যান, বিট ডিফেন্ডার, উইন্ডোজ এমআরটি কোনটা আরেকটু ব্রড করে বলুন তো। মনে করুন আপনার ডিভাইস ম্যালওয়্যার বা কিছুতে ইনফেক্ট হয়েছে, ইনিশিয়ালি বিট ডিফেন্ডার 14 দিনের মতো ট্রায়াল দেয় ফর কনজিউমার অ্যান্টিভাইরাস ফ্রি।
ওকে, এটা দিলে 14 দিন না 7 দিন জানি তারা ফ্রিতে আপনাকে রান করতে দেয়। তো আমার এখন এই মুহূর্তে ক্লায়েন্টের কাজের দরকার, আমি তো আর তার জন্য আলাদা অ্যান্টিভাইরাস পারচেস করে কাজ করতে পারি না। ওকে, তো এদের ট্রায়াল নিয়ে আপনি তার পিসিতে সেট আপ করে ওকে আপনি কি করতে পারেন, ইনিশিয়াল ম্যালওয়্যার রিমুভের স্ক্যানটা দিতে পারেন। অ্যান্টিভাইরাস গুলো সুবিধা যেটা, সে একাই ম্যালিশিয়াস ফাইল টাইল যা আছে এগুলো ডিলিট করে ক্লিয়ার করে দিবে। ওকে, র্যানসোমওয়্যার রিমুভালের ক্ষেত্রে যেটা হয়, র্যানসোম রিমুভ, আমরা আগে এই পর্যন্ত স্টেপগুলো করে আসবো র্যানসম রিমুভের ক্ষেত্রে। কারণ কি, অনেক র্যানসম, কিছু র্যানসমওয়্যার আছে দুর্বল, দেখা যায় যে ডিস্ক টিস্ক ক্লিন আপ করে আমরা যে অ্যান্টিভাইরাসে ট্রায়াল দিচ্ছি রান করছি, সেই দেখা যাচ্ছে র্যানসমওয়্যারটা রিমুভ করে দিতে পারে। কিছু ক্ষেত্রে মানে এই এতটুক প্রসিডিউরেও র্যানসমওয়্যারটা রিমুভ হয় না, সে নিজেও তো একটা ম্যালওয়্যার, তাই না? ওকে রিমুভ বা রিমুভের চেয়ে বড় কথা হলো ডাটা আমাদের ডিক্রিপ্ট করা লাগবে, তাই না? ডাটা ডিক্রিপ্ট ডাটাটা ডিক্রিপ্ট করব কি করে? ডাটা ডিক্রিপ্ট করতে গেলে আমাদের ডিক্রিপ্টরের টুলস লাগবে। এই টুলস পাবো কোথায়? ইন্টারেস্টিং বিষয় হলো, আমাদের সুবিধার জন্য গ্লোবাল বিভিন্ন অর্গানাইজেশন মিলে একটা প্রজেক্ট তৈরি করেছে, একটা হচ্ছে নো মোর র্যানসম। ক্যাসপারস্কাই বা এরকম বড় বড় প্রতিষ্ঠান মিলে, যেন তেন প্রতিষ্ঠান না, ইউরোপের ন্যাশনাল হাইটেক ক্রাইম ইউনিট, নেদারল্যান্ড পুলিশ, ইউরোপের সাইবার ক্রাইম সেন্টার, ক্যাসপারস্কাই ম্যাকাফে, এরকম বড় বড় প্রতিষ্ঠান মিলে প্রজেক্টটা করা একদম ফ্রিতে। তো র্যানসমওয়্যার রিমুভের ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ওই যে একটু আগে স্ক্রিনশট দেখালাম না, যে আমার ইনফেক্টেড ডিভাইসের ফাইলগুলো কেমন দেখায়, ওই যে ইনফেক্টেড ফাইল, ওখান থেকে ছোট ছোট দুইটা ইনফেক্টেড ফাইল এখানে আপলোড করতে হবে। ওকে, ডাটা রিকেভার টুলস লাগবে। তো আমরা এখানে আপলোড স্মল স্যাম্পল ফাইল আপলোড করব, তাহলে কি হবে, এইখান থেকে টাইপটা ডিটেক্ট হবে, যেটা কি ধরনের র্যানসমওয়্যার। ডিটেকশনের পরে গিয়ে এই যে ডিক্রিপশন টুলস যে পেজটা আছে, এইখানে যদি আসি, এখানে অনেক ধরনের র্যানসমওয়্যারের ডিক্রিপশনের টুলস রয়েছে। ওকে, সাপোজ আপনি এটা খুঁজে পেলেন আগের পেজে, ধরা পড়লো যে এটা আলফা র্যানসমওয়্যার। হুম, আলফা র্যানসমওয়্যার যদি হয়, এটা কোথায় ধরেছি, ক্রিপ্টো শেরিফ পেজটাতে, আগের পেজটাতে ডিটেক্ট করলাম এটা আলফা র্যানসমওয়্যার। ডিক্রিপশনের পেজে এসে সার্চ দিলাম যে এটা আলফা র্যানসমওয়্যারের ডিক্রিপ্টর টুলস আছে কিনা। ওকে, এবং এই প্রত্যেকটার সাথে একটা হাউ টু গাইড আছে, এটা অবশ্যই বলবেন। কারণ হলো এই এই টুলস গুলো রান করা খুব সহজ। হ্যাঁ, যদি এটা দেখাই, যে এটা ডাউনলোডের পরে মানে এই যে ইএক্সি ফাইল, মানে ওইখানে সে বলেই দিচ্ছে যে কিভাবে কি করতে হয়। কেউ কেউ আছে মানে এক একটা হাউ টু গাইডে, কেউ পিডিএফ আকারে হাউ টু গাইড দেয়, এক একটার এক এক রকম, বা কেউ ভিডিও আকারে দিয়েছে। তো বিষয় হলো সবই ইএক্সি ফাইল, জাস্ট রান করলে সে একাই, এই যে দেখুন এখানে শো করবে ইএক্সি ফাইল। আচ্ছা, আমার ব্রাউজারে অ্যাড ব্লকার দেওয়া, তো সম্ভবত সেটার জন্য রান হচ্ছে না। এই যে ডিক্রিপ্টর টুলসটা, ওকে, ইএক্সি ফাইল আপনি ডিটেক্ট, ও একাই অনেক সময় হয় কি একাই ডিটেক্ট করতে পারে কিছু ডিক্রিপ্টর টুলস, আর কিছু ক্ষেত্রে জাস্ট আপনার ইনফেক্টেড ড্রাইভটা দেখিয়ে দিবেন, নেক্সট নেক্সট ক্লিক করবেন, সে একাই সেট আপ, নেক্সট নেক্সট ক্লিক, সে একাই আপনার ডিভাইসের র্যানসমওয়্যার যে ইনফেক্টেড ফাইলগুলো আছে সেটাকে ডিক্রিপ্ট করে আগের অবস্থায় নিয়ে যাবে। ওকে, তো আমার
পরের স্টেপটা কি? প্রথমে আপলোড স্মল স্যাম্পল ফাইল, টাইপ ডিটেলস করলাম, ডাউনলোড স্পেসিফিক, ডিক্রিপ্টর টুলস, দেন রান। ঠিক আছে, ও এক রান করলে ডিক্রিপ্টর টুলস একাই র্যানসমওয়্যারের যে ডাটাটা এনক্রিপ্ট হয়ে আছে সেটাকে ডিক্রিপ্ট করে দিবে। ওকে, আরেকটা সাইট আছে। আচ্ছা, এটাও আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেই। এমসি সফট আরেকটা সাইট আছে। হুম, ওদের কাছেও র্যানসমওয়্যার ডিক্রিপশনের বেশ কতগুলো টুলস আছে। আপনি আগে দরকার পড়বে ক্রিপ্টো শেরিফ পেজটা, আপনি যদি ডিটেক্ট করতে পারেন এটা কি ধরনের র্যানসমওয়্যার, হ্যাঁ, তো তখন নো মোর র্যানসম সাইট থেকেও ডিক্রিপ্টর টুলস ডাউনলোড করতে পারবেন। এমসি সফট যে সাইটটা আছে এইখান থেকেও, যেমন এটা মনে করেন আল নামরুদ একটা র্যানসমওয়্যারে আক্রমণ করেছে, এটা ডিক্রিপ্টর টুলসটা ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে, ক্লায়েন্টের কম্পিউটারে আল নামরুদ র্যানসমওয়্যার যদি ইনফেক্ট করে সেটা চলে যাবে। ওকে, এটাও ফ্রি প্লাস এফেক্টিভ কাজ করে। এখানে যে ডিক্রিপ্টর টুলস গুলো আছে সেগুলো কাজ করে। ওকে, তো এটা গেল আমাদের সিস্টেম থেকে র্যানসমওয়্যার রিমুভালের প্রসেস। তো এটা ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভাল যেহেতু ওয়েবের কনসেপ্ট, তো ওইটার আলোচনা আমি এখানে রাখিনি। আমাদের ওয়েব হ্যাকিং যে ক্লাস, ঠিক আছে, সেই ক্লাসে গিয়ে আলোচনাগুলো করব। ওকে, আজকে আর খুব বেশি পেইন দিব না, বেশ কিছু আলোচনা হলো, ম্যালওয়্যারের কনসেপ্ট, টাইপ নিয়ে আলোচনা করলাম, ম্যালওয়্যার জেনারেশন টুলস নিয়ে কথা বললাম, অটোমেটিক টুলস, আর এরপরে ম্যালওয়্যার রিমুভাল যেটা, ম্যালওয়্যার রিমুভাল, এর তার আগে ডিফেন্স নিয়ে কথা বললাম যে কিভাবে প্রাইমারি ডিফেন্স করতে পারি। আর আরো একটা ডিফেন্স নিয়ে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে, যদি আমাদের উইন্ডোজের লাইসেন্স এডিশন থাকে, উইন্ডোজ লাইসেন্স, হ্যাঁ, সেক্ষেত্রে উইন্ডোজে আমাদের বিল্ট ইন যে উইন্ডোজ ডিফেন্ডার আছে, এটা কিন্তু খুব ভালো একটা অ্যান্টিভাইরাস। কিন্তু ক্র্যাক উইন্ডোজ বা এগুলোতে এটা কাজ করে না। ওইগুলো ক্র্যাক উইন্ডোজে বাই ডিফল্টে উইন্ডোজ ডিফেন্ডার ডিফেন্ডার ডিসেবল করা থাকে। ওকে, তো যদি আপনার লাইসেন্স এডিশন হয়ে থাকে উইন্ডোজের, তো ডে টু ডে ব্যবহারের জন্য উইন্ডোজ ডিফেন্ডারটাই অনেক ভালো নর্মাল হোম ইউজের জন্য। আর যদি এমন হয় যে না একান্তই আপনি ক্র্যাক এডিশন বা এরকম কিছু ব্যবহার করছেন, অলরেডি আপনার সিকিউরিটি কম্প্রোমাইজ, আদার্স কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন, অথবা রেগুলার ইউজের জন্য বিট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসটা পারচেস করে নিতে পারেন। ওকে, বিট ডিফেন্ডার ডিটেকশনটা যথেষ্ট ভালো। পেইড উইন্ডোজের লাইফ টাইম লাইসেন্স হয়ে থাকে আমি যতদূর জানি। ওকে, আমি হচ্ছে গিয়ে যেখান থেকে কম্পিউটার পারচেস করেছি ওনাদের কাছেই পে করে দিয়েছিলাম, ওখান থেকে লাইসেন্স অ্যাক্টিভেট করে দিয়েছে। আমি যতদূর জানি যে আমার একটা লাইফ টাইমের পারচেস করা। Okay, অন্য অন্য 1 ইয়ার বা 2 ইয়ার এরকম আছে কিনা এটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। ওকে, যাই হোক, আজকে তাহলে আমাদের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করি। ওকে, আজকে অ্যাসাইনমেন্ট থাকছে না, নেক্সট দিন আমরা ডস অ্যাটাক যেটা আছে এইটার কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তবে আপনারা যেটা করবেন, ইন দ্য মেইন টাইম আপনারা বাসায় এই টুলস গুলো নিয়ে প্লাস ম্যালওয়্যার নিয়ে আরেকটু স্টাডি করবেন। ওকে, কিভাবে ম্যালওয়্যার জেনারেশন, ক্রিয়েশন, ম্যালওয়্যার লেখা, ইউটিউবে কিছু ভিডিও পাবেন, পাইথন দিয়ে কিভাবে ম্যালওয়্যার তৈরি করা যায় বেসিক আইডিয়া পাবেন, এগুলো দেখতে পারেন।
ওকে, বেসিক কিছু আইডিয়া হবে। আমি হয়তো ক্লাসে যেগুলো বলেছি সব তো কোড লিখে দেখানো সম্ভব হয়নি, কিছু ইউটিউবে কিছু পাইথন ম্যালওয়্যারের কোড দেখলে আরেকটু আপনাদের বুঝতে সহজ হবে। ওকে। ওকে, আজকে তাহলে আমাদের আলোচনা এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।